would be duck and specialized fowl production. First of all, I would like to introduce the syllabus to you. And before that, uh, তোমরা যারা আইডি ছাড়া জয়েন করেছো তারা অ্যাটেন্ডেন্স কিভাবে পাবা যদি আইডি না লেখা থাকে? নামটা এডিট করে আইডিটা করে নাও যার যারটা, আদারওয়াইজ ইট উড বি ডিফিকাল্ট টু গিভ ইউর অ্যাটেন্ডেন্স ফর দ্য ক্লাস। সো আমাদের যেহেতু হাতে সময় কম, আমি যতদূর শুনেছি যে এশার জামাত আবার ৮টায় শুরু হয়। সো উইল এন্ড বাই 7:50. That's why, without any time killing, we would like to see the syllabus. So, as we already know, duck and specialized fowl production. So, our syllabus or our course title have two keywords. One is duck and another one is other specialized fowl production. সো আমরা দুইটা ক্যাটেগরিতে ভাগ করে ফেলবো। প্রথমেই কিছু চ্যাপ্টার আছে যেগুলো সরাসরি ডাকের সাথে রিলেটেড, অ্যান্ড বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো অন্যান্য যে স্পেশালাইজড ফাউলগুলো আছে সেগুলো। And all of the species we will discuss in this course are poultry species. এগুলো সব কিন্তু পোলট্রি স্পিসিস। ইফ ইউ রিমেম্বার, আমরা যখন ফান্ডামেন্টাল পোলট্রি সায়েন্স পড়েছি তখন কিন্তু আমরা জেনেছি যে পোলট্রি স্পিসিস 11টা বাই নেম, তাই না? সো আউট অফ দোজ 11 স্পিসিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ চিকেন। তো চিকেন নিয়ে আমরা আগেও পড়েছি এবং ভবিষ্যতে আরও পড়তে হবে। বাট হিয়ার ইন দিস সেমিস্টার উই হ্যাভ টু কাভার দ্য স্পিসিস হুইচ ইজ আদার দেন চিকেন, চিকেন ছাড়া স্পিসিসগুলো। অ্যান্ড অফকোর্স আউট অফ দ্য other poultry species, I mean other than chicken, the duck is the most important one. ডাক কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, চিকেনের পরবর্তীতেই ডাকের অবস্থান। সো এবং কান্ট্রি ভেদে অনেক ক্ষেত্রে ডাক ক্যান বি দ্য ফার্স্ট অর দ্য মেইন পোলট্রি স্পিসিস। যদিও ওয়ার্ল্ড ওয়াইড বিবেচনায় চিকেন ইজ নাম্বার ওয়ান, দেন কামস দ্য ডাক। নাও এই যে ইম্পর্টেন্সটা, এটা কিভাবে স্ট্যাবলিশ হয়, হ্যাঁ, কোনটা বেশি ইম্পর্টেন্ট, এটা কি কারণে আমরা ইম্পর্টেন্ট বলি? দ্য মেইন কজ ইজ দ্য ডিমান্ড অ্যান্ড ইটস ইকোনমিক রোল। হ্যাঁ, এটার যে অর্থনৈতিক একটা অবদান এবং বাজার এটার যে ডিমান্ড তার উপর ভিত্তি করে আমরা কিন্তু ইম্পর্টেন্সের ক্যাটেগরিটা করে থাকি। সো হোয়াটসোএভার, in the first chapter of duck production, which is known as introduction, এখানে আমরা হাঁসের অরিজিন এবং ডোমেস্টিকেশন নিয়ে খুব ছোট করে কিছু তথ্য জানার চেষ্টা করব। দেন হোয়াট আর দ্য প্রসপেক্টস অফ ডাক রিয়ারিং ইন বাংলাদেশ। বাংলাদেশে ডাক অথবা হাঁস পালনের কি কি সম্ভাবনা রয়েছে বা কি কারণে বাংলাদেশ হাঁস পালনের জন্য উপযোগী, সেই সব বিষয় সংক্রান্ত আলোচনা এখানে হবে। লাস্টলি উই উইল ট্রাই টু নো in which points duck is more advantageous than the chicken. সো চিকেনের চাইতে কি কি পয়েন্টে ডাক বেশি অ্যাডভান্টেজ প্রোভাইড করে ইন টার্মস অফ নিউট্রিয়েন্ট মেবি, or in terms of money generation, or even in terms of disease resistance, etc. Then another chapter within the duck production category is the breeds of duck, হাঁসের যে জাতগুলো রয়েছে। সো আমাদের দেশে যে এনিম্যাল জেনেটিক রিসোর্সগুলো রয়েছে তার মধ্যে হাঁস একটা। এই হাঁসের আবার জেনেটিক রিসোর্সগুলো আমরা ভাগ করতে পারি বিভিন্ন ক্যাটেগরিতে, যেমন ইন্ডিজেনাস অথবা নেটিভ যে ডাকগুলো আছে তারা একটা ক্যাটেগরিতে পড়ে।
আবার দেয়ার আর সাম ক্রস ব্রিডস, হ্যাঁ, আমাদের দেশে পালন করা হয়। সেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু হতে পারে। সো সেখানে আমরা ক্লাসিফিকেশনে জানবো। এছাড়াও উম জেনেটিক্স এর যে বিবেচনা, সেই বিবেচনা ছাড়াও ডিপেন্ডিং অন পারপাস, হ্যাঁ? অবদান অথবা পারপাসের উপর ভিত্তি করে ডাকের ক্লাসিফিকেশন করা হয়। লাইক অ্যাজ চিকেনের মতোই। যেমন কিছু ডাক ইজ স্পেশালাইজড ফর এগ প্রোডাকশন, তাদেরকে আমরা এগ টাইপ ডাক বলি। সাম অফ দেম আর হাই মিট প্রডিউসিং বার্ড, সো তাদেরকে আমরা মিট টাইপ ডাক বলি। এছাড়াও অর্নামেন্টাল ডাক ব্রিডস রয়েছে। সো এই সংক্রান্ত কিছু তথ্য আমরা জানবো। লেটার, within the duck production category, we will discuss about the management of duck. So, হাঁস ব্যবস্থাপনা, ইন বাংলা হাঁস ব্যবস্থাপনা। এখানে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে হাঁসের ক্ষেত্রে ব্রুডিং কিভাবে করতে হবে, এটা রেয়ারিং এর কি কি সিস্টেম রয়েছে, এছাড়াও বাসস্থান, খাদ্য সরবরাহ, পানি, এগুলো কিভাবে ম্যানেজ করতে হয়। দেন ইন্টিগ্রেটেড ডাক ফার্মিং, হ্যাঁ, সো সমন্বিত হাঁস পালন। আমরা সমন্বিত খামারের ধারণা যদি আমরা থেকে থাকে, যদি না থাকে দ্যাট ইজ ওকেই। আমরা সমন্বিত খামার নিয়ে এখানে কিছুটা আলোচনা করব যে একটা অন্য একটা স্পিসিসের সাথে কিভাবে হাঁস আমরা পালন করতে পারি। হ্যাঁ, সো অন্য স্পিসিসটা হতে পারে মাছ, অথবা ইভেন হতে পারে ক্রপস, ভেজিটেবলস, হ্যাঁ, বিভিন্ন কিছু হতে পারে। এরপরে আহ, বিভিন্ন রোগ বালাইয়ের প্রিভেন্টিভ মেজার্স অথবা এইগুলো রয়েছে, ব্যবস্থাপনাগুলো রয়েছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো ডাকের যে পোর্শন, সেটা শেষ হওয়ার পরেই আমাদের পরবর্তী যে পোর্শনটা বা ক্যাটেগরিটা সিলেবাসে অন্তর্গত, সেটা হচ্ছে স্পেশালাইজড ফাউল প্রোডাকশন। সো এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, দিস ইজ পোলট্রি স্পিসিস, বাট নট কমন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অলমোস্ট নেই, এবং এই স্পিসিসটা অ্যাকচুয়ালি মোস্টলি ওয়াইল্ড কন্ডিশনে এখনো রয়েছে, যে কারণে এটা কিন্তু ডোমেস্টিকেটেডও না, মোস্টলি না। সো এটার নাম হচ্ছে ফিসেন্ট। হ্যাঁ, তোমরা পোলট্রি স্পিসিস গুলোর নাম যদি মনে রাখো, সেখানে ছিল ফিসেন্ট, যেটা আমাদের দেশে প্রেক্ষাপটে একদম 11 নম্বরে রাখা হয় বা শেষে রাখা হয়, বিকজ ইট ইজ নট অ্যাভেলেবল অ্যান্ড ইট ডাজ নট ক্যারি এনি ইকোনমিক্যাল অর ইম্পর্টেন্স ইন আওয়ার সোসাইটি অর ফিনান্সিয়াল যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে। সো এই যে স্পেশালাইজড ফাউল প্রোডাকশন ক্যাটেগরি রয়েছে, তার মধ্যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের মধ্যে আমরা বিভিন্ন স্পেশালাইজড ফাউলের অরিজিন এবং ডোমেস্টিকেশন সম্পর্কে ধারণা নিব, যে কোন স্পিসিসগুলো কোন রিজিয়ন থেকে অরিজিনেটেড হয়েছে। হ্যাঁ, তাদের কিন্তু অরিজিনের উপর ভিত্তি করে তাদের বডি ক্যারেক্টারিস্টিক্স, হার্ডিনেস, হ্যাঁ, এগ প্রোডাকশন ক্যাপাবিলিটি, হ্যাঁ, এক্সেট্রা ডিপেন্ড করে, বা ইভেন মিট কোয়ালিটি ডিপেন্ড করে। হুম, কাজে অরিজিন জানলে উই ক্যান রিলেট টু দোজ ফ্যাক্টরস। এছাড়াও আমরা এইসব স্পেশালাইজড সংক্রান্ত আলোচনা এই চ্যাপ্টারে করব। তারপরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে গুজ অ্যান্ড সোয়ান রিলেটেড। সো গুজ অথবা রাজহাঁস, এটা আমরা সকলেই চিনি, জানি। সোয়ানও আমরা সকলেই চিনি, কিন্তু হয়তো বাস্তবে কম দেখা হয়েছে।
Mostly, this is, I mean, ornamental bird, and হয়তো ছবিতে অথবা ভিডিওতে আমরা দেখে থাকতে পারি। যেহেতু বাংলাদেশে এটাও অনেক কম পরিমাণে রয়েছে। সো এইসব আ গুজ এবং সোয়ানের উম তাদের ব্রিড গুলো সম্পর্কে জানবো, ভ্যারাইটি সম্পর্কে জানবো। সো ব্রিড এবং ভ্যারাইটি এগুলো যদি তোমাদের উম আ ডেফিনিশন বাই ডেফিনিশন মনে থেকে থাকে ভালো। আদারওয়াইজ আমরা চ্যাপ্টার কভার করার সময় সামান্য আলোচনা করতে পারি যে ব্রিড এবং ভ্যারাইটির মধ্যে আসলে ডিফারেন্সটা কি? এছাড়াও ক্যারেক্টারিস্টিক্স এবং ম্যানেজমেন্ট অফ দিস 2 স্পিসিস নিয়ে এখানে সামান্য আলোচনা করা হবে। এছাড়াও আমাদের অন্যান্য আরো কিন্তু স্পেশালাইজড ফাউল রয়েছে। যেমন রয়েছে পিজিয়ন, হ্যাঁ? আমরা অ্যাকচুয়ালি ইন টার্মস অফ popularity and uh, like availability in Bangladesh, uh, in order after chicken, duck, these two we can put pigeon, তাই না? মানুষ কিন্তু কবুতর সবাই চেনে। কিন্তু এরপরে যে স্পিসিস গুলো রয়েছে এগুলো আবার সবার কাছে পরিচিত নয়। যেমন কোয়েল, হ্যাঁ? কোয়েলটা এখন অনেকটা পপুলার যদিও। আ টার্কি, তারপরে গিনি ফাউল অ্যান্ড অস্ট্রিচ এগুলো কিন্তু অনেকটাই অপরিচিত আমাদের কালচারে। সো টার্কি যেটা, কি বাই দিস টাইম চেনো, দিস ইজ টার্কি। আমরা টার্কি চ্যাপ্টার অথবা কন্টেন্ট নিয়ে আলোচনা করব। দেন উই হ্যাভ গিনি ফাউল, হ্যাঁ? এটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে গিনি ফাউল। সো গিনি ফাউল যেটা, দিস ওয়ান, এটাকে কিন্তু আমরা বিভিন্ন নামে বাংলাদেশে চিনে থাকি। অনেক সময় বলা হয় চায়না মুরগি, তাই না? আবার শুদ্ধ বাংলা হচ্ছে তিতির, হ্যাঁ? সো এই যে গিনি ফাউল, দেন উট পাখি বা অস্ট্রিচ, এই সংক্রান্ত কিছু ইনফরমেশন আমরা জানবো। সো এখানে সিলেবাসে যা আছে সেটা হচ্ছে এইসব স্পিসিসের বিভিন্ন ব্রিড এবং ভ্যারাইটি সম্পর্কে জানবো এবং তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হয় এইসব স্পিসিস, সেই সংক্রান্ত কিছু ধারণা নিব। Perhaps the last chapter, this is a relatively small course, হ্যাঁ? ছোট কোর্স এবং আমরা খুব দ্রুত এটা শেষ করতে পারবো আশা করি। সো এখানে স্পেশালাইজড ফাউল প্রোডাকশন ক্যাটেগরির অন্তর্গত লাস্ট চ্যাপ্টার ইজ দ্য বায়ো সিকিউরিটি অথবা জৈব নিরাপত্তা। সো এখানে আমরা বিভিন্ন প্রিভেন্টিভ এবং কন্ট্রোল মেজার অফ ডিফারেন্ট ডিজিজেস অফ স্পেশালাইজড ফাউল ফার্মস সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। সো দ্যাট উড বি দ্য এন্ড অফ আওয়ার সিলেবাস কোর্স থ্রু দিস। Now, as we have time, we would like to proceed to our first lecture. ফরমাল যে আমাদের ফার্স্ট লেকচার, সেটা আমরা শুরু করতে পারি এখন। এই চ্যাপ্টারটা আমরা শুরু করছি আপাতত যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার ফর ডাক। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম যে আমাদের টপিক সেটা হচ্ছে অরিজিন অ্যান্ড ডোমেস্টিকেশন অফ ডাক, উৎপত্তি এবং এটা কিভাবে তারা গৃহপালিত হলো আর কি, বা পোষ মানলো। সো if we want to know the origin of the domestic duck, we have to know the it its I mean ancestor, right? The ancestor is known as the wild
ম্যালার্ড। হ্যাঁ, ওয়াইল্ড ম্যালার্ড, দ্যাট ইজ আ কাইন্ড অফ ডাক। এর পরের স্লাইডে ছবি আছে, আমরা দেখব। অ্যানাস প্লাটিরহিঙ্কস। সো ওয়াইল্ড ম্যালার্ড যেটা, তার সাইন্টিফিক নেম হচ্ছে অ্যানাস প্লাটিরহিঙ্কস, আর আমাদের যে ডোমেস্টিক ডাক, এটার সাইন্টিফিক নেম হচ্ছে অ্যানাস প্লাটিরহিঙ্কস ডোমেস্টিকাস। সো মিনিট। ওকে, সো এখানে কিন্তু ছবিগুলো দেওয়া আছে এবং এখানে বা পাশে ইন্ডিকেট করা আছে কোনটা কি। মাস্কোভি ডাক নিয়ে আমরা আলোচনা একটু পরে করব। এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে দিস দিস ইজ not a actual photo. In fact, we do not have the actual photo of wild mallard. So এইখানে this is uh, believed to be the ancestor of the modern duck. 6 নম্বরে যে ডোমেস্টিকেটেড ডাক দেখা যাচ্ছে, এইসব এই ধরনের ডাকের যে অ্যানসেস্টর, তাদেরকে ম্যালার ডাককে বিবেচনা করা হয়। এছাড়াও কিছু ব্রিড যেমন মাস্কোবি ডাক, সরি, আমরা ডোমেস্টিকেশনটাকে এই শেষ করে নিই। সো এই যে ইয়া ডোমেস্টিক ডাক যেটা অরিজিনেটেড হয়েছে ওয়াইল্ড ম্যালার্ড থেকে, এবং ইট ইজ ওয়াইল্ডলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস এশিয়া, ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা। হ্যাঁ, এই ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে আমরা একটু পরেই জানছি। তার আগে আর একটু ইনফরমেশন রিগার্ডিং দ্য অরিজিন, দ্যাট সাম ব্রিডস লাইক দ্য মাস্কোভি ডাক originated independently in সাউথ আমেরিকা। সো আমরা এখানে মাস্কোভি ডাক যেটা আছে 1 নম্বর ছবিতে, এটা দিস ইজ নট আ ডিসেন্ডেন্ট অফ দ্য ওয়াইল্ড ম্যালার্ড। ওয়াইল্ড ম্যালার্ড থেকে মূলত আমাদের ডোমেস্টিক যে ডোমেস্টিকেটেড যে ডাক আছে সেটাই এসেছে। মাস্কোভি ডাক যেটা, এটা সাউথ আমেরিকাতে এটা ইন্ডিভিজুয়ালি ওর হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি এটা অরিজিনেটেড হয়েছে ফ্রম সাম আদার অ্যানসেস্টর মেবি। এইখানে এই মাস্কোভি ডাকটাকে আলাদা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে দে আর কোয়াইট ডিফারেন্ট দেন দ্য ডোমেস্টিকেটেড ইউজুয়াল ডোমেস্টিকেটেড ডাকস, স্পেশালি ইন টার্মস অফ দেয়ার বডি সাইজ। হ্যাঁ, তারা কিন্তু ডোমেস্টিক যে ডাকগুলো আছে তাদের চাইতে ওজনে দ্বিগুণ অথবা তার চাইতে বেশি হয় দিস মাস্কোভি ডাকস। যাই হোক, হাঁসের ডোমেস্টিকেশন হয়েছে 2 থেকে 3 বছর আগে চায়না, সাউথ ইস্ট এশিয়া এবং ইজিপ্টে। এবং চায়নাতে এখন পর্যন্ত কিন্তু বিশ্বের সবচাইতে বেশি হাঁস পাওয়া যায়। China itself alone contribute more than 70% of global duck and duck meat and egg output. সো হাঁসের যে মাংস এবং ডিম, তার 70% যে সাপ্লাই, সেটা হয় চায়না থেকে। সো উই ক্যান ইমাজিন দ্য নাম্বার অফ or the population concentration in China is the highest. এছাড়াও এই যে ডোমেস্টিকেটেড ডাক আমরা পেয়েছি ওয়াইল্ড ম্যালার্ড থেকে, তারপরে মাস্কোভি ডাক পেয়েছি অন্য কোনো অ্যানসেস্টর থেকে। বিভিন্ন সময়ে আমরা আরও অনেক ব্রিড এবং স্ট্রেন ডেভেলপ করেছি ফর এ স্পেসিফিক পারপাস। যেমন মিট পারপাসে আমরা কিছু ব্রিড ডেভেলপ করেছি, অ্যাজ ফর এক্সাম্পল নোন অ্যাজ পেকিন। হ্যাঁ, মাস্কোভি অলরেডি আমরা বলেছি। সো এই যে পেকিন অথবা মাস্কোভি,
এবং এগ প্রোডাকশনের জন্য খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার, এই ধরনের ব্রিডগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ডেভেলপ করেছি, যাতে করে এগুলো আমরা ব্রয়লার যেমন মাংস উৎপাদনের জন্য ডেভেলপ করা হয়েছে জেনেটিক সিলেকশনের মাধ্যমে। তারপর লেয়ার বার্ডস যেমন এগ প্রোডাকশনের জন্য সিলেক্ট করে আহ, তৈরি করা হয়েছে। সিমিলারলি ফর ডাক অলসো উই ক্যান we had already done in the production process of meat type and egg type ducks. এখানে বিভিন্ন ইয়ার ছবি দেওয়া আছে ডাক ব্রিডস গুলোর এবং অ্যানসেস্টরেরও, যেমন ওয়াইন মেলার্ড আছে, মাস্কোবি ডাক আছে এখানে। এছাড়াও পেকিন, হ্যাঁ, নাম্বার 3 এখানে পেকিন দেখা যাচ্ছে। এটা একটা মিড টাইপ ডাক। এছাড়াও ইন্ডিয়ান রানার রয়েছে 4 নম্বরে যেটা আছে, খাকি ক্যাম্বেল 5 নম্বরে, উই ক্যান সি ফ্রম দেয়ার কালার খাকি অ্যান্ড ডোমেস্টিকেটেড ডাক। Before we proceed, we will just shortly see some body characteristics of duck. ডাকের কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে সবকিছু খুব বেশি গুরুত্ব বহন করে না, যেগুলো চিকেনের চাইতে ডিফারেন্ট সেগুলো যদি আমরা এখানে আলোচনা করতে চাই। টেইল ফেদার, হুম, টেইল ফেদার ইজ আ ক্যারেক্টারিস্টিক ফেদার ইন ডাক। এমন না যে চিকেনে টেইল ফেদার থাকে না, চিকেনেও থাকে, বাট ইন কেস অফ ডাক টেইল ফেদার ইজ আ গুড ইন্ডিকেটর অফ মেল অ্যান্ড ফিমেল ইন ডাক। সো টেইল ফেদার দেখে সহজেই বোঝা যায় যে কোনটা মেল কোনটা ফিমেল। কিভাবে বোঝা যায় টেইল ফেদার দেখে, উই উইল ডিসকাস লেটার অন হোয়েন উই হ্যাভ আর অ্যাকচুয়াল অর রিয়েল ফটো অফ আ ডাক। এছাড়াও তাদের যে ফিঙ্গারগুলো রয়েছে, দে আর ওয়েবড, হ্যাঁ, একটার সাথে আরেকটা সংযুক্ত, হুইচ ইজ নট প্রেজেন্ট ইন চিকেন। সো এই ডিফারেন্সটা রয়েছে। আর আমরা বলতে পারি কিছু কিছু ডাকের ক্ষেত্রে ক্রেস্ট থাকতে পারে, হ্যাঁ, মুরগি তো এখানে কম থাকে তাই না। কিছু ডাকে ক্রেস্ট থাকতে পারে, আদারওয়াইজ এই জায়গায় কিছু থাকে না আর কি। আর যে ঠোঁটটা, দিস ইজ স্পেশালি ডিজাইনড ফর স্ক্যাভেঞ্জিং ইন মার্শি ল্যান্ড, অথবা ওয়াটার লকড এরিয়া অথবা কোস্টাল এরিয়াতে হাঁস যে চড়ে খায়, চড়ে খাওয়ার জন্য এই বিকটা আর ঠোঁটটা স্পেশালি ডিজাইনড। হ্যাঁ, দেখবা যে হাঁসের ঠোঁট কিন্তু চ্যাপ্টা। সো এটাকে চিকেনের ক্ষেত্রে আমরা যেটাকে বিগ বলি, BEAK, বিগ, বাট ইন কেস অফ ডাক ইট ইজ নোন অ্যাজ বিল, BILL। ওকে, সো এই ডিফারেন্স গুলো জানলে হচ্ছে চিকেন এবং ডাকের মধ্যে। এরপরে আমাদের টপিক হচ্ছে টু নো দ্য প্রসপেক্ট অফ ডাক ফার্মিং অর ডাক রিয়ারিং ইন বাংলাদেশ। কি কি সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশে হাঁস পালনের জন্য। সো আওয়ার ক্লাইমেট, হ্যাঁ, দিস ইজ this provide a favorable condition for duck rearing. And also we have wetlands in Haor areas, Baur areas, then we have a lot of rivers, right? So as we know that ducks like water a lot, পানি কিন্তু তারা খুব পছন্দ করে। So having these all water lands or wetlands, these contribute to ideal habitat, হ্যাঁ, খুব আদর্শ একটা বাসভূমি আর একটা অবস্থা রয়েছে বাংলাদেশে ফর ডাকস।
এবং এইসব যে ওয়েটল্যান্ড হাওর-বাওর এরিয়া রয়েছে সেখানে কিন্তু তারা স্ক্যাভেঞ্জ করতে পারে বা চরে খেতে পারে। সো ন্যাচারাল ফিড রিসোর্স রয়েছে যেমন স্নেইল, ইনসেক্ট, অ্যাকোয়াটিক উইডস এবং ছোট মাছ এটসেট্রা, এটসেট্রা। দ্যাটস হোয়াই আমাদের দেশ হাঁস পালনের জন্য উপযোগী। এছাড়াও আমাদের আম কালচারাল এবং ট্র্যাডিশনাল প্র্যাকটিসের সাথে গবাদি পশু পালনটা জড়িত। হ্যাঁ? সো গবাদি পশু পালন আ আম অনেক ক্ষেত্রে লার্জ অ্যানিমেল আবার অনেক ক্ষেত্রেই কিন্তু ডিউ টু শর্টেজ অফ ইনভেস্টমেন্ট অর ডিউ টু ইজিনেস অফ রেয়ারিং অনেক ক্ষেত্রেই আমরা চিকেন, ডাক এইদিকে এই করি আরকি, মুভ করি। সো আমাদের কালচার এবং ট্র্যাডিশন এর সাথেও এটা রিলেটেড। এবং যখন আমরা কোনো একটা ফার্ম অ্যানিমেল অথবা পোল্ট্রি স্পিসিস কমার্শিয়ালি অথবা লার্জ স্কেলে পালন শুরু করি, তখন কিন্তু এখানে একটা ইকোনমিক আম ইম্পোর্টেন্স যুক্ত হয়ে যায়। হুম? So, how the duck contribute to the economy? In many ways. One is a direct business, হ্যাঁ? সো সরাসরি বিজনেস হিসেবে সে কন্ট্রিবিউট করে ইকোনমিতে। And in another way, in many of the cases you may see, ducks are being reared by maybe the housewife or woman of the house or even the children. So what is actually happening here, that those member of family who are uh, supposed to be not earning, হ্যাঁ, যারা ইনকাম করবে না বলে ধরে নেওয়া হয়েছিল বা সচরাচর ইনকাম করে না, দ্যাট গ্রুপ ইজ অলসো এঙ্গেজিং ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, তাই না? সো এভাবে কিন্তু দে ক্যান কন্ট্রিবিউট। এছাড়াও আমরা জানি ডাক মিট, এগ এগুলোর কিন্তু বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। হ্যাঁ? বিশেষ করে তোমরা আ যেহেতু গোপালগঞ্জে থাকো অনেকটা সময়, ইউ উইল সি in the market there is very much demand of duck eggs and duck also for meat purpose. That's why the price is quite high. হ্যাঁ? যে জিনিসটার বাজারে অপ্রতুলতা রয়েছে এবং পাশাপাশি আমরা দেখি যে এটার দাম বেশি, তার মানে ইট হ্যাজ গুড ডিমান্ড ইন দ্য মার্কেট। হুম? সো এই যে একটা নির্দিষ্ট প্রোডাক্টের বাজারে ডিমান্ড, হ্যাঁ? এই ধরনের মার্কেটটাকে বলা হয়, সেই প্রোডাক্টের জন্য এটাকে নিচ মার্কেট বলা হয়। হ্যাঁ? সো নিচ মার্কেট এটা একটা টেকনিক্যাল টার্ম অফ বিজনেস অথবা মার্কেটিং। বাজারে যদি একটা নির্দিষ্ট আইটেমের চাহিদা থাকে, হ্যাঁ? উম সো সেই আইটেমের জন্য ওই বাজারটাকে নিচ মার্কেট বলা হয়। যেমন আমরা অনেক সময় হয়তো বাজারে সরি আমরা অনেক সময় হয়তো বাজারে যাই আম হাঁসের ডিম কেনার জন্য। হুম? তার মানে একটা কনজিউমার যখন বাজারে যাচ্ছে, সে টার্গেট নিয়ে যাচ্ছে যে সে হাঁসের ডিম কিনবে। এই যে একটা স্পেসিফিক ডিমান্ড রয়েছে যে প্রোডাক্টটার, হ্যাঁ? অথবা অনেক সময় আমরা কোয়েলের ডিম কেনার জন্য বাজারে যাই, তাই না? কোয়েলের ডিম না পেলে ডিম না কিনে হয়তো চলে আসি। তার মানে হাঁসের ডিম কিন্তু তার বা মুরগির ডিম তার রিপ্লেসমেন্ট এ কিনলাম না। এই যে স্পেসিফিক একটা ডিমান্ড একটা প্রোডাক্টের, এটাকে নিচ মার্কেট বলা হয় আরকি। সো হাঁসের এরকম একটা নিচ মার্কেট রয়েছে। আমরা বাজারে যেদিন হাঁস মানে কিনতে যাই সেদিন উদ্দেশ্যই থাকে হাঁস কিনবো, তাই না? মোস্টলি আরকি। এরপরে আ প্রোডাকশন স্ট্যাটিস্টিক্স যদি আমরা বিবেচনা করি বাংলাদেশের
মাংস এবং এগ, পোলট্রির মাংস, পোলট্রির মাংস এবং পোলট্রির যে এগ তো পোলট্রি থেকে আসে, এগুলোর মোটামুটি 10 থেকে 15% হাঁস কন্ট্রিবিউট করে আমাদের দেশে। এছাড়াও আমাদের সরকার অনেক সময়, বিশেষ করে যে রিসার্চ অর্গানাইজেশন গুলো আছে, হ্যাঁ, যেমন ডিএলএস অথবা ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস, তারপরে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, বিএলআরআই, এসব প্রতিষ্ঠান কিন্তু আহ, উন্নত জাতের হাঁস ডিসেমিনেট করার জন্য অথবা আহ, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ট্রায়াল দিয়ে থাকে বা এক্সপেরিমেন্ট করে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে, দে ওয়ান্ট টু প্রডিউস সাম ক্রস ব্রেড হুইচ আর মোর অ্যাডাপ্টেবল টু আওয়ার ক্লাইমেটিক কন্ডিশন। এছাড়াও আমরা প্রমোশনের কাজও করে থাকি এইসব অর্গানাইজেশন থেকে, থ্রু দ্য instruction of government, maybe for dark breeds, as for example খাকি ক্যাম্বল, জিন্ডিং এবং কিছু নেটিভ ক্রস ব্রিডও, এগুলো আমরা কিন্তু ডিসেমিনেট করে থাকি বা এইসব প্রতিষ্ঠান করে থাকে। সো এগুলো আমাদের কিন্তু এই যে প্রমোশনাল অ্যাক্টিভিটি, ওমেন এম্পাওয়ারমেন্টের যে ইস্যুগুলো রয়েছে সেই জন্য সরকার এখানে ইনভেস্ট করে। এছাড়াও যে প্রাণীজ প্রোটিনের যোগান দেওয়ার জন্য এটা ভূমিকা পালন করে, অ্যাজ উই নো অলরেডি, 10 থেকে 15% পোলট্রি মিট অ্যান্ড পোলট্রি এগ। এছাড়াও আমাদের ফিউচার প্রসপেক্ট যদি আমরা বিবেচনা করি, অনেক হাঁস অথবা বিভিন্ন স্পেশালাইজড ফাউল, এগুলো কিন্তু অর্নামেন্টাল ভ্যালু রয়েছে, হ্যাঁ, যেমন সোয়ানের কথা আমরা বলেছি, তারপর ময়ূর আছে বা পিকক। এই যে অর্নামেন্টাল ভ্যালু সম্বলিত যে পোলট্রি স্পিসিস গুলো বা স্পেশালাইজড ফাউল গুলো রয়েছে, তারা তারপরে অ্যাগ্রো ট্যুরিজমের যে বিজনেস রয়েছে, হ্যাঁ, সেই ধরনের বিজনেস এন্টারপ্রাইজ, দেন ইন্টিগ্রেটেড ফার্মিং, সমন্বিত চাষ, ডাক্কাম ফিশ, ডাক্কাম রাইস, ডাক্কাম ভেজিটেবলস এক্সেট্রা। হ্যাঁ, এছাড়াও ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি, যেমন সল্টেড এগস অথবা স্মোকড মিট, ডাক মিট। সো এগুলোর সম্ভাবনা কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে এবং অনেক ক্ষেত্রে হয়েও থাকে। সো এগুলো ফিউচারে আমাদের আরো যে ইকোনমিক অ্যাক্টিভিটি রিলেটেড টু অ্যানিমাল প্রোডাকশন উইল ইনক্রিজ, হ্যাঁ, দ্যাট ইন্ডিকেটস। এছাড়াও ওভারঅল যে ফিউচার প্রসপেক্ট সেটা হচ্ছে রুরাল পোভার্টি অ্যালিভিয়েশন অথবা রিডাকশন। হ্যাঁ, পোভার্টি অ্যালিভিয়েট হয় না নর্মালি, বাট টু রিডিউস দ্য পোভার্টি অ্যান্ড এনশিওর ফুড সিকিউরিটি, দ্য ডাক হ্যাজ ম্যানি রোল টু প্লে। এরপরে আমাদের এখানে যে ডেটা টেবলটা আছে, there are many data, আমরা হয়তো অলরেডি এগুলো বিভিন্ন সময় দেখেছি। এই কোর্সের জন্য দ্য ইম্পর্টেন্ট ওয়ান ইজ দ্য পপুলেশন অফ ডাক। কিন্তু তোমরা যদি মনে করো অন্যান্য পপুলেশন, যেমন ক্যাটেল পপুলেশন বাংলাদেশে, তারপরে চিকেন পপুলেশন, স্পেশালি ফর স্টুডেন্ট অফ আওয়ার ডিসিপ্লিন। সো এই সংক্রান্ত ধারণা রাখতে চাইলে এখান থেকে তোমরা ডেটা দেখে রাখতে পারো, স্পেশালি দ্য লেটেস্ট ওয়ান, হ্যাঁ, সবচাইতে লেটেস্ট যে ডেটাটা রিলিজ হয়েছে।
This data is provided by DLS or Department of Livestock Services. So the duck population in Bangladesh is in 2024 and 25 financial year, it was 705 lakhs, হ্যাঁ, অথবা 7 কোটি। 100 লাখে যেহেতু 1 কোটি, 705 lakhs মিনস 7 কোটি সামথিং, 5 লাখের মতো আর কি। সো এইটা হচ্ছে আমাদের ডাক পপুলেশন। We may see the trend also, it is increasing, yeah, every year. That also indicate that it has demand, yeah, and good market value. That's why the population is increasing. Now, from my understanding, the duck has more demand than the growth rate, হ্যাঁ? যে রেটে এটা গ্রোথ করছে তার চেয়ে আরো বেশি রেটে গ্রোথ হওয়ার কথা, বিকজ it has a great demand in the market. এরপরে সংক্ষেপে আমাদের the advantages of duck rearing over chicken, হ্যাঁ? প্রতিটা ক্ষেত্রেই ডাক উইল নট সুপারসিড চিকেন, হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু ডাক যে ভালো হবে তা না, আবার চিকেন সব বিষয়েই যে ডাকের চাইতে ভালো হবে তাও না। সো এখানে আমাদের যে অবজেক্টিভ, এখানে অবজেক্টিভটা হচ্ছে জানা যে কি কি বিষয়ে ডাক ইজ সুপেরিয়র দেন চিকেন প্রোডাকশন। অ্যাডাপ্টাবিলিটি, হ্যাঁ, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে সক্ষমতা, এটাকে অ্যাডাপ্টিবিলিটি বলা হয়। সো অ্যাডাপ্টাবিলিটি ইজ হায়ার ইন ডাক দেন দ্য চিকেন। সেজন্য কিন্তু ডাক সচরাচর ডিজিজ অ্যাফেক্টেড কম হয়, কিন্তু অ্যাজ উই নো চিকেন ইজ ভেরি মাচ প্রোন টু ডিজিজ অকারেন্স, হ্যাঁ। উই ক্যান রেয়ার ডাক ইন ওয়েট মার্শি ল্যান্ড, বাট ফর চিকেন damp floor is not encouraged, so dry condition is required. uh, Feed efficiency, so although feed efficiency is higher in chicken, feed efficiency বলতে টেকনিক্যাল টার্মে যেটা বোঝায় সেটা ইয়াতে চিকেনে ভালো, but there are some other factors. Chicken is mostly dependent on formulated feed. Formulated feed means high cost feed. But in case of duck, they can survive or thrive using natural feeds. For example, snail, weeds, insects, etc. So the feed cost is ultimately low, and that is what makes sense that the feed efficiency is better here. So we may replace the word efficiency here, যেহেতু feed efficiency একটা টেকনিক্যাল টার্ম অলরেডি এক্সিস্ট করে, এখানে আমরা ফিড ইউটিলাইজেশন দিতে পারি, হ্যাঁ, এরকম করে তোমরা লিখতে পারো। এছাড়াও আমরা অলরেডি জানি ডাক ইজ মোর অ্যাডাপ্টেবল, দ্যাট মিনস দে আর মোর হার্ডি বার্ডস দ্যান দ্য চিকেন। এগ কোয়ালিটি, ডাক যে এগ আছে এটা সাইজে বড় হয় এবং এটার শেলফ লাইফ বেশি, হ্যাঁ। একই টেম্পারেচারে আমরা যদি হাঁসের ডিম এবং মুরগির ডিম রাখি, হাঁসের ডিমটা বেশি দিন যাবত ভালো থাকবে মুরগির ডিমের চাইতে। সো এইটার কারণ কি?
একটা হচ্ছে শেলফ লাইফটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে যে এয়ার স্যাক, হ্যাঁ? ডিম আমরা যদি তোমরা শেপটা যদি কল্পনা করো, ডিমের এক প্রান্ত থাকে মোটা আর আরেক প্রান্ত থাকে কিছুটা সরু, তাই না? তো ওই যে মোটা প্রান্ত অথবা লার্জ ইন্ড, সেখানে কিন্তু এয়ার স্যাক থাকে, হ্যাঁ? যেহেতু হাঁসের এয়ার স্যাকটা ডিম বড় হওয়ার সুবাদে এয়ার স্যাকও বড়, হুম, সো সেই এয়ার স্যাকের মাধ্যমে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয় ডিমের, দ্যাট কিপস দ্য এগ টু ইনক্রিজ ইটস শেলফ লাইফ, হ্যাঁ, অত বেশি দিন ভালো থাকতে সহায়তা করে। আর তোমাদের ভাইভাতে অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে যে হাঁসের ডিম নাকি মুরগির ডিম কোনটাতে নিউট্রিয়েন্ট কন্টেন্ট বেশি, পুষ্টি বেশি থাকে কোনটায়? তো অনেকেই উত্তর দেয় জেনে না জেনে হাঁসের ডিম বলে, হুইচ ইজ কারেক্ট ইন আ সেন্স। একটা সেন্সে এটা কারেক্ট, হাঁসের ডিমে পুষ্টি বেশি। বাট যখন সম্পূরক প্রশ্ন আসে যে কেন হাঁসের ডিমে বেশি, দেন স্টুডেন্ট ক্যানট অ্যান্সার। হাঁসের ডিমে নিউট্রিয়েন্টের পরিমাণ বেশি হয় কেননা হাঁসের ডিম বড়, হ্যাঁ, অ্যান্ড বাই কম্পোজিশন দেয়ার ইজ লিটল ডিফারেন্স। এখানে নিউট্রিয়েন্ট বেশি হওয়ার কারণ হচ্ছে ডিমটা বড় হয়, এই জন্যই কিন্তু নিউট্রিয়েন্ট বেশি থাকে। আই হোপ তোমাদের এই প্রশ্ন করলে তোমরা আটকাবা না। এরপরে লাইফ স্প্যান অ্যান্ড প্রোডাক্টিভিটি। আমরা জানি যে চিকেন 90 সপ্তাহ পর্যন্ত প্রোডাক্টিভ থাকতো আগে, এখন মডার্ন স্ট্রেনগুলো দেখা যায় যে 120 সপ্তাহ পর্যন্ত প্রোডাক্টিভ থাকে। কিন্তু হাঁসের ক্ষেত্রে কিন্তু তারা 2 থেকে 3 বছর প্রোডাক্টিভ থাকে, হ্যাঁ? কাজেই উই ক্যান সি দেয়ার প্রোডাক্টিভ লাইফ ইজ লং। ইকোনমিক ভ্যালু মার্কেটে, যে নিচ মার্কেটে এটাকে বলা হয় NICHE, নিচ মার্কেট এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এনভায়রনমেন্টাল সুইটেবিলিটি। সো যেহেতু ডাক, দে আর হাইলি অ্যাডাপ্টেবল টু দ্য environment, সো দে আর সুইটেবল ফর ইন্টিগ্রেটেড ফার্মিং। এবং ইন্টিগ্রেটেড ফার্মিং করলে যেটা হয়, আমরা ডাক কাম ফিশ কাম রাইস ফার্মিং হতে পারে। সো এই ক্ষেত্রে যেটা হয়, ডাকের যে ড্রপিংসগুলো রয়েছে সেগুলো ফিশ পন্ডের নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। আবার এই ডাকগুলো রাইস ফিল্ডের যে উইড থাকে সেগুলোকে ধ্বংস করে, তারপর পেস্টগুলো কনজিউম করে ফেলে, হ্যাঁ, পোকামাকড় দমন করে আর কি। সো এইভাবে কিন্তু এনভায়রনমেন্টাল সুইটেবিলিটি রয়েছে হাঁসের মোর দেন চিকেন। সো দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট দিন আমাদের নেক্সট ক্লোজ টু 7:50. So I would like to close today. Any question from your side? Seems no question. So I would close today's session here. Thank you for participating. আমাদের আবার দেখা হবে। গুড বাই। ওয়ালাইকুম আসসালাম।